শুরুতে আপনাদের সকলকে চ্যানেলে স্বাগতম। আজকে আমরা এমন একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের চারপাশের অনেক ভৌত পরিবর্তনের নেপথ্যে একদম সাইলেন্টলি কাজ করে যাচ্ছে। আমাদের আজকের এই বৈজ্ঞানিক বিশ্লেষণের মূল টপিক হল বাষ্পচাপ বা ভেপার প্রেশার। একটা বন্ধ পাত্রের ভেতরে থাকা অণুগুলোর একদম মাইক্রোস্কোপিক লেভেলের ছোটাছুটি থেকে শুরু করে কিভাবে সেটা একটা বিশাল গাণিতিক সূত্রে রূপ নেয়, সেই রোমাঞ্চকর জার্নিটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। আমাদের আজকের এক্সপ্লেনারের প্ল্যানটা কিন্তু একদম সিম্পল। পুরো আলোচনাটাকে আমরা 5টা সুনির্দিষ্ট ধাপে ভাগ করেছি। প্রথমে বাষ্পচাপের বেসিক কনসেপ্ট, এরপর এটা কিভাবে মাপা হয়, তাপমাত্রার সাথে এর আসল কানেকশনটা কোথায়, এর গাণিতিক সমীকরণ, এবং শেষে থাকবে কিছু কি কনসেপ্ট আর রিয়েল লাইফ এক্সাম্পল। এই মাইক্রো থেকে ম্যাক্রো জার্নিটা একবারও ঠিক মতো ধরতে পারলে যে কোনো পরীক্ষার জন্য এটা আপনাদের আলটিমেট বুস্টার হিসেবে কাজ করবে, গ্যারান্টি দিচ্ছি। তো চলুন আর দেরি না করে আমাদের প্রথম ধাপে ঢুকে পড়া যাক। আমরা এখন আমাদের দৃষ্টিকোণটাকে একটু ছোট করে আনব এবং একটা বন্ধ পাত্রের ভেতরের মাইক্রোস্কোপিক দুনিয়ায় উকি দেব। আচ্ছা, সবার মনে প্রথমেই যে বেসিক প্রশ্নটা জাগতে পারে তা হলো, এই বাষ্পচাপ বা ভেপার প্রেশার জিনিসটা আসলে কি? আমরা তো বাতাস বা গ্যাসের চাপের কথা শুনেছি, কিন্তু একটা তরল পদার্থের ক্ষেত্রে এই চাপটা কিভাবে কাজ করে? চলুন এর পেছনের আসল মেকানিজমটা একটু দেখে নিই। এখানেই আসে ডাইনামিক ইকুইলিব্রিয়াম বা গতিশীল সাম্যাবস্থার দারুণ কনসেপ্টটা। ধরুন একটা বন্ধ পাত্রে কিছু তরল রাখা আছে। স্বাভাবিকভাবেই এর কিছু অণু বাষ্পে পরিণত হতে শুরু করবে, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো প্রসেসটা এখানেই থেমে থাকে না। একটা নির্দিষ্ট সময় পর ঠিক যতগুলো অণু তরল থেকে বাষ্পে যায়, ঠিক ততগুলো অণুই আবার বাষ্প থেকে তরলে ফিরে আসতে শুরু করে। অর্থাৎ দুই দিকের রূপান্তরের রেট একদম সমান হয়ে যায়। আর ঠিক এই সাম্যাবস্থার সময় বাষ্প যে চাপটা প্রয়োগ করে তাকেই আমরা বিজ্ঞানের ভাষায় বাষ্পচাপ বলে থাকি। মাইক্রোস্কোপিক লেভেলে অণুগুলোর এই ছোটাছুটি তো আমরা বুঝলাম, কিন্তু বিজ্ঞানীরা এই অদৃশ্য চাপটাকে বাস্তবে মাপেন কিভাবে? চলুন 2 নম্বর ধাপে সেই পরিমাপের পদ্ধতিটা একটু দেখে নেওয়া যাক। বাষ্পচাপ মাপার সবচেয়ে ক্লাসিক এবং নির্ভরযোগ্য একটা উপায় হল ম্যানোমিটার ব্যবহার করা। ধাপে ধাপে যদি বলি, প্রথমেই একটা সাধারণ ইউ আকৃতি টিউব নেওয়া হয়। এরপর এর এক পাশে আমরা সেই পরীক্ষাধীন তরলটা রাখি। তারপর টিউবের অন্য পাশে সম্পূর্ণ শূন্যস্থান বা ভ্যাকিউম অথবা আগে থেকে জানা কোনো একটা চাপ তৈরি করা হয়। যখন পাত্রের ভেতরে ওই যে সাম্যাবস্থাটা তৈরি হয়, তখন টিউবের দুই পাশে তরলের লেভেলে একটা উচ্চতার পার্থক্য দেখা যায়। এই পার্থক্যটাকে এইচ দিয়ে প্রকাশ করা হয়, আর এখান থেকেই মূলত চাপটা ক্যালকুলেট করা হয়। আর এই ক্যালকুলেশনের ফর্মুলাটা কিন্তু খুবই সিম্পল। সূত্রটা হলো পি সমান রো জি এইচ। একটু ভেঙে বলি, এখানে পি হলো আমাদের সেই নির্ণেয় চাপ, রো হলো আমরা যে তরলটা ব্যবহার করছি তার ঘনত্ব, জি হলো অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হলো ওই যে একটু আগে আমরা ম্যানোমিটারে তরলের উচ্চতার পার্থক্যটা দেখলাম, ঠিক সেই উচ্চতাটা। এভাবেই ল্যাবে খুব নিখুঁতভাবে বাষ্পচাপ বের করা যায়। এখন আমরা থার্মোডায়নামিক্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং অংশে প্রবেশ করতে যাচ্ছি, আর সেটা হলো তাপমাত্রা। কিভাবে শুধু একটুখানি হিট পুরো সিস্টেমটাকে বদলে দিতে পারে, সেটাই এখন আমরা দেখব। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, যদি আমরা হঠাৎ করে তাপমাত্রা কমিয়ে দিই তাহলে কি ঘটবে? পুরো প্রসেসটা কিন্তু একদম লজিক্যাল। যখন আমরা তাপমাত্রা বাড়াই, তখন অণুগুলোর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি এক লাফে বেড়ে যায়। গতিশক্তি বাড়লে স্বাভাবিকভাবেই অনেক বেশি অণু তরল দশা থেকে লাফিয়ে বাষ্পে পরিণত হতে পারে। আর বাষ্পের পরিমাণ বাড়লে বাষ্পচাপও তো বাড়বে, তাই না? একইভাবে তাপমাত্রা কমালে অণুগুলোর এই ছোটাছুটি কমে যায়, ফলে বাষ্পচাপও ধপাস করে কমে যায়। খুব সিম্পল, কিন্তু সাংঘাতিক পাওয়ারফুল একটা সম্পর্ক। তো তাপমাত্রার সাথে বাষ্পচাপের এই যে চমৎকার সম্পর্ক, বিজ্ঞানীরা কিন্তু এটাকে শুধু কথার কথায় ফেলে রাখেননি, তারা এটাকে একটা নিখুঁত গাণিতিক নিয়মে বেঁধে ফেলেছেন। চলুন সেই বিখ্যাত সমীকরণটা এবার দেখিনি। এই সমীকরণটির নাম হল ক্লসিয়াস-ক্ল্যাপেরন সমীকরণ। সমীকরণটা খেয়াল করুন, ln P সমান -delta H VAP বাই RT প্লাস C। দেখে একটু জটিল মনে হলেও এই সমীকরণটা মূলত আমরা এতক্ষণ তাপমাত্রার যে প্রভাব নিয়ে আলোচনা করলাম, ঠিক তারই একটা গাণিতিক রূপ মাত্র।
এটা লজিক্যালি প্রমাণ করে যে কিভাবে তাপমাত্রার পরিবর্তনের সাথে বাষ্পচাপের সূচকীয় বা এক্সপোনেনশিয়াল পরিবর্তন ঘটে। এই সমীকরণটা পুরোপুরি আয়ত্ত করতে হলে এর ভেতরের চলকগুলোর অর্থ জানাটা জরুরি। এখানে পি হল সেই বাষ্পচাপ, ডেল্টা এইচ ভ্যাপ হল বাষ্পীভবনের এনথালপি। সোজা কথায় তরলকে বাষ্পে পরিণত করতে ঠিক কতটুকু তাপশক্তির দরকার হয় এটা তারই পরিমাপ। আর হলো আমাদের পরিচিত সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হলো তাপমাত্রা, যেটা কিন্তু সবসময় কেলভিন স্কেলে হিসাব করতে হবে। এখন এই ডেটাগুলোকে যদি আমরা গ্রাফে বসাই তাহলে একটা দারুণ জিনিস দেখা যায়। আমরা অক্ষগুলোকে কিভাবে সেট করছি তার উপর ভিত্তি করে গ্রাফের চেহারা কিন্তু পুরোপুরি বদলে যায়। বামদিকে দেখুন, যদি আমরা এলএনপি এর বিপরীতে 1/t প্লট করি তাহলে আমরা সুন্দর একটা স্ট্রেট লাইন বা সরল রেখা পাই, যার ঢাল বা স্লোপ হল -ΔHVAP/r। কিন্তু ডানদিকে খেয়াল করুন, যদি আমরা সরাসরি পি এর বিপরীতে টি প্লট করি তবে সেটা আর সরল রেখা থাকে না, সেটা একটা এক্সপোনেনশিয়াল বা সূচকীয় বক্ররেখা হয়ে খুব দ্রুত ওপরের দিকে উঠে যায়। পরীক্ষার জন্য গ্রাফের এই ডিফারেন্সটা বুঝতে পারাটা একদম ক্রুশিয়াল। দেখতে দেখতে আমরা আমাদের এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে অর্থাৎ ৫ নম্বর ধাপে চলে এসেছি। এই এক্সাম বুস্টার অংশে আমরা এতক্ষণের আলোচনার মেইন টেকওয়েজ আর কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। যে কোনো পরীক্ষার জন্য এই ৩টা রুল একেবারে মাথার ভেতর সেট করে নিন। প্রথমত, একটা বিশুদ্ধ তরলের বাষ্পচাপ অন্য কোনো কিছুর ওপর না, শুধুমাত্র তাপমাত্রার ওপর ডিপেন্ড করে। দ্বিতীয়ত, তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বা আন্তঃআণবিক বল যত বেশি হবে, অণুগুলোর পক্ষে বাষ্প হওয়া তত কঠিন হবে, ফলে স্বাভাবিকভাবেই বাষ্পচাপ কম হবে। আর তৃতীয়ত, ফুটন্ত অবস্থার আসল শর্তটা হলো কোনো তরল ঠিক তখনই ফুটতে শুরু করে যখন তার বাষ্পচাপ একদম নিখুঁতভাবে বাইরের বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। আর হ্যাঁ, এই ফাঁকে একটা কথা বলে রাখি, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আন্তঃআণবিক বলের যে নিয়মটা আমরা মাত্র শিখলাম, চলুন পানি আর ইথারের তুলনা করে সেটা একটু প্র্যাকটিক্যালি বুঝি। পানির অণুগুলোর মধ্যে কিন্তু অত্যন্ত শক্তিশালী হাইড্রোজেন বন্ডিং কাজ করে। এই স্ট্রং আকর্ষণের কারণে পানির অণুগুলো সহজে একে অপরকে ছেড়ে বাষ্প হতে চায় না, তাই সাধারণ তাপমাত্রায় পানির বাষ্পচাপ তুলনামূলকভাবে কম থাকে। অন্যদিকে ইথারের অণুগুলোর ভেতরের আন্তঃআণবিক বল খুবই দুর্বল, তাই সুযোগ পেলেই তারা খুব সহজে ছুটে গিয়ে বাষ্পে পরিণত হয়, যার কারণে ইথারের বাষ্পচাপ থাকে অনেক বেশি। তো আজকে আমরা দেখলাম কিভাবে মাইক্রোস্কোপিক অণুর ছোট্ট নড়াচড়াগুলো একসময় ম্যাক্রোস্কোপিক লেভেলে বড় ধরনের চাপে পরিণত হয়। কিন্তু যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, যদি আমরা তরলের এই সুনির্দিষ্ট আন্তঃআণবিক বল আর বাষ্পচাপকে নিজেদের ইচ্ছামতো ম্যানিপুলেট বা নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে কি সেটা দিয়ে ভবিষ্যতে আরও চমকপ্রদ কোনো কুলিং সিস্টেম বা রেফ্রিজারেশন প্রযুক্তি তৈরি করা সম্ভব? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জগৎটাকে এই ধারণা কতটা বদলে দিতে পারে? এই প্রশ্নটা নিয়ে ভাবতে ভাবতেই আজকে মতো বিদায় নিচ্ছি। আশা করি আজকের এই এক্সপ্লেনারটা আপনাদের দারুণ কাজে আসবে। সবাই ভালো থাকবেন।